প্রথম থেকেই খটকা লেগেছিল। যাক, সন্দেহ সঠিক। তা ভাই, মেয়েটা জানে তো তোর ভালোবাসার খবর? আদনান মাথা নাড়িয়ে বলে। একান্ত গুপ্ত প্রেম। ওয়ান সাইড লাভ। সেজানের কথায় আদনান মৃদু হাসে জবাব দেয়। হুম। সদরঘাটের প্রেমিক নারী। নির্মাণের কথায় আদনান জবাব দেয়। ব্যক্তিগত হয়ে গেছে। সারা বছর সদরঘাটের প্রেমিক নারী বলতে বলতে নিজেই তার প্রেমে পড়লি, কিভাবে সম্ভব? আমি সিগারেট ছেড়েছি শুধু ওর কথায়। ওমা, তাহলে এত প্রেম? নিশাতের কথায় আদনান মাথা নাড়িয়ে না বুঝায়। তারপর তাদের সুন্দর সকালে নামাজ পড়ার মুহূর্তের কথা বর্ণনা করে, সেই সুপ্রভাতের অলিক ধ্রুব। সবটা শোনার পর নির্মাণ আওড়ায়। শি ইজ দ্য বেস্ট ওমেন ফর শাহরিয়ার আদনান শেখ। সত্যি করে বল ভাই, বিয়ে হলে তার কথায় সব ছাড়তে পারবি? আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে। তার এক কথায় আমি আদনান দুনিয়ায় ফেরফর করতে রাজি। তবুও সে আমার হোক, একান্ত আমার, শুধুই আমার। আদনানের কথায় সবাই ভীষণ অবাক হচ্ছে। এই সেই আদনান যে মেয়েদের সাথে টাইম পাসের প্রেম করত, একটা ছেড়ে আরেকটা ধরতো, রাস্তায় মেয়ে দেখলে শীষ বাজাতো, ইফটিজিং করতো, সিগারেট যার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেই আদনান আজ কাউকে ভালোবেসে সব ছাড়তে রাজি আছে। বিষয়টা অষ্টম আশ্চর্যের মতো না? চাইলেই তো তার প্রেমিকাদের থেকে একজনকে বিয়ে করতে পারতো, কিন্তু এমন একজনকে মন দিল যাকে পাওয়ার আশা 0%। আদনান বেশ চিন্তিত, ইলমাকে নিয়ে, বিশেষ করে কিভাবে বিয়ের কথা তুলবে সে। এদিকে কখন কে এসে থাবা মেরে নিয়ে যাবে সেটা ভেবেও কুলকিনারা পাচ্ছে না। সবাইকে বিদায় দিয়ে আদনান বাইকে চড়ে বসে আনমনা হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। একদিকে ইনান শেখের মতিগতি তার ভালো লাগছে না। ইলমা তো এমন একটা মেয়ে যে জীবনেও প্রেম ভালোবাসার ধারে কাছেও আসবে না, কিন্তু কিভাবে সব সামলাবে আদনান? আচ্ছা, ইলমার মনে কি তার জন্য বিন্দুমাত্র অনুভূতি নেই? এই মেয়ে কিসের তৈরি, ইট বালু নাকি সিমেন্টের তৈরি? এটার কি মন নেই? আদনান ভেবে পায় না। সে ইলমার থেকে বয়সে কত বড়, অথচ আবেগ নাকি প্রেম, যাই হোক, সেটা কন্ট্রোল করতে পারেনি। সেজন্য ভালোবাসায় ধপাস করে পড়েছে। আর ইলমাকে দেখো না, তার থেকে 5 বছরের ছোট, অথচ মেয়েটার নাকি আবেগ নেই। কিন্তু এই বয়সে মেয়েদের তো আবেগ একটু বেশি থাকার কথা, কি জানি। এমনিতেই আদনান তাকে অন্য সব মেয়েদের থেকে আলাদা ভাবছে, সেজন্য হয়তো। আদনান ভাবছে ইলমাকে প্রপোজ করবে, এরপর যা হবে বাকিটা দেখা যাবে। কিন্তু কিভাবে প্রপোজ করবে? মেয়ের যা রাগ, এমনিতেই তাকে করে ইগনোর, এরপর যদি কথা বলাই বন্ধ করে দেয়, না, আদনান ভেবে পাচ্ছে না কি করবে। এদিকে মন তোলপাড় হয়ে যাচ্ছে, ইলমাকে কবে নিজের করে পাবে? অন্য কারোর হয়ে যাবে না তো? বাসায় আসতে কাউকে পায় না আদনান, হয়তো ফারিসদের বাসায় জিনিসপত্র গোছাচ্ছে, ভীষণ গরম লাগছে, সেজন্য ফ্যান ছেড়ে সোফায় বসে গলা ছেড়ে ডাকে। আম্মু, পানি দাও। কারো সারা শব্দ পায়নি আদনান, বার কয়েক ডাকে। কিছুক্ষণ পর ইলমা বেরিয়ে আসে রুম থেকে, ভেজা চুল, মুখে বিন্দু বিন্দু পানির কণা। আদনান বুঝে মাত্রই গোসল করে এসেছে। ইলমাকে দেখে নাক মুখ এমনভাবে কুচকায় যেন এসব ইলমার আগমনে সে বিরক্ত হয়েছে। আদনানের নাক মুখ কুচকানো দেখে ইলমা বিরক্ত হয়। ফ্রিজ থেকে পানির বোতল বের করে কোলে ছুঁড়ে মারে। আদনান পানির বোতল হাতে নিয়ে তেজ দেখিয়ে বলে। প্রেমিকের সাথে ঝগড়া করে এসেছিস নাকি? তোর এত রাগ কেন? ইলমা থামে, আদনানের দিকে ঘাড় ফিরিয়ে তাকায়, জবাব দেয়। সবাই দোতলায় আছে, প্রয়োজন হলে সেখানে গিয়ে ডেকে নিও। তুই থাকতে এবার অন্যদের ডাকবো কেন? মুখ ফসকে বলে আদনান। আদনানের এমন কথা ইলমা ঠোঁট কামড়ে হাসে, তবে আদনানের দিকে সিরিয়াস মুখ করে ফিরে তাকায়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে। আমার কাছে তোমার কি এমন প্রয়োজন শুনি? আদনান মাথা নাড়ায়, জবাব দেয়। অনেক কিছুর। সেটা কি? আমার মনটা ফেরত দে প্রেমিক নারী। ভীষণ আহত শোনালো সেই কণ্ঠ। এই ছোট্ট বাক্যে হতাশা, চাওয়া পাওয়া অনেক কিছুরই মিশ্রণ আছে। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির রেখে বলে। ঠিক কিভাবে মন ফেরত দিতে পারি? ইলমার কথায় আদনান চকিতে তাকায় না, রাগ দেখায়নি। আদনান শীতল কণ্ঠে আওড়ায়। কাউকে ভালোবাসার মতো সর্বনাশ হয়েছে, আমার হৃদয়টা আর আমার দখলে নেই রে। এখন কি করা যায় বলো তো? খুব সিরিয়াস শোনালো সেই কণ্ঠস্বর। আদনান ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে, ইলমা সিরিয়াস হয়ে কথা বলছে নাকি মজা করছে তার সাথে। আদনান খানিক ধমকে বলে। এই মজা করবি না, আমি সিরিয়াস হয়ে কথা বলছি। মজা করার মতো কোনো বিষয় বলনি, আমি ভেবে দেখবো তোমার হৃদয়ের ক্ষতিপূরণ কিভাবে দেয়া যায়। হৃদয়ের ক্ষতিপূরণ শুধু হৃদয় দিয়ে দিতে হয়? এতটা আবেগ নেই আমার মাঝে। ইলমার কথায় আদনান উঠে দাঁড়ায়। ইলমা আদনানের চোখের দিকে তাকায়, সে আকুতি ভরা চাহনি ইলমার হৃদয়ে এসে বিধে। আদনান ইলমার মুখোমুখি দাঁড়ায়, দৃষ্টি মেঝেতে সংযত রেখে বলে। তোর জন্য আমি আমার সব খারাপকে ভালোতে রূপ দিয়েছি, এটা কি যথেষ্ট নয়? এসব প্রকাশ করতে গেলে কেন? খুব কি ক্ষতি হয়েছে?
ইলমা জবাব দেয় না। আদনান উত্তরের অপেক্ষায় আছে। ইলমা সেসব তোয়াক্কা না করে রুমের দিকে পা বাড়াতে আদনান মেজাজ তুঙ্গে উঠিয়ে ধমকে বলে। এই নাটক করে এখন রুমে যাচ্ছিস? আদনানের ধমকে ইলমা কেঁপে উঠে জবাব দেয়। ধমকাচ্ছ কেন? মুহূর্তে আদনানের চোখে মুখে পরিবর্তন আসে। মাথা নিচু করে বলে। সরি। আদনানের ক্ষমা চাওয়া দেখে ইলমা মাথা নাড়ায়। আদনান তাকাতেই দুজনার চোখাচোখি হয়। ইলমা পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদনান জবাব দেয়। আমার উত্তর? ভাগ্যে থাকলে তুমি, আমি, আমরা হব। ইলমা রুমে যাওয়ার পেছন দিয়ে ঈশিতা এবং ফরিদা পারভিন বাসায় আসে। আদনান তার আম্মুকে দেখে বলে। কোথায় ছিলে এতক্ষণ? তুমি এসেছো কখন? ঈশিতার প্রশ্নে আদনান উত্তর দেয়। মাত্র এসে বসলাম। বাসে কেউ নেই? ইলমা আছে। কই দেখিনি। আদনানের কথায় ফরিদা পারভিন বলেন। রুমে আছে হয়তো। আদনান মাথা নাড়ায়। উঠে রুমে এসে খাটে চিত হয়ে শুয়ে পড়ে। মনটা খুশি লাগছে আবার খারাপও লাগছে। এই অনুভূতিটা একদম বাজে। ইলমাকে নিয়ে ভাবতে গেলে আদনানের সব এলোমেলো লাগে। কিভাবে কি করবে, নাম করবে, এইসব ভাবতে গেলেই আর কিছু ভালো লাগে না। ইনান শেখকে নিয়ে আদনানের চিন্তার শেষ নেই। রুমে এসে ব্যালকনিতে যায় ইলমা। গ্রিলে হাত রেখে বাইরে তাকায়। সব এলোমেলো লাগছে। আদনানের কাছে নিজেকে প্রকাশ করে দিল, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। এই মুহূর্তে ইলমা নিজের অনুভূতি আর ভুলগুলোকে ধিক্কার জানায়। তার বাবার বলা কথা মনে পড়ে যায়। খুব কঠিনভাবে শাসিয়ে বলেছিল আদনান থেকে দূরে থাকতে। এসব বাজে ছেলেদের সাথে কোনো সম্পর্ক ইনান শেখ মেনে নেবেন না। তখন ইলমা ভীষণ অবাক হয়েছিল। এই যে যেখানে আদনানের সাথে তার কিছু নেই, সেখানে সম্পর্কের কথা আসলো কোথা থেকে? আদনান তাকে শাসন বারণ করে এটা সে জানে, যেমনটা তৃপ্তিকেও শাসন করে। এটাকে আলাদা করে কখনো দেখেনি ইলমা, কিন্তু মাঝে মধ্যে একটু হলেও সন্দেহ সৃষ্টি হতো। আসলে আদনান এসব নর্মাল ভেবে করছে নাকি বিশেষ কিছু। সবচেয়ে বেশি অবাক হয়েছিল সেদিন সকালে, যখন আদনান ইলমার কথায় নামাজ পড়তে রাজি হয়েছিল। সিগারেট ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে নামাজ পড়লে ইলমা খুশি কিনা এটা জিজ্ঞাসা করেছিল। কিন্তু এসব নিয়ে ভাবার আগেই ইনান শেখ ইলমাকে শাসন বারণ করেছেন। ইলমা আদনান যখন বাসায় ফিরছিল তখন তিনি ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। দুজনকে একসাথে দেখে নিয়েছেন। তবে বিশ্বাস ছিল ইলমা প্রেম করে না। তবুও সাত সকালে একটা ছেলে মানুষের সাথে কোথা থেকে আসলো, এই কৌতূহল তো থেকেই গিয়েছিল। বারবার বলা প্রত্যেকটা কথাই ইলমা মন দিয়ে শ্রবণ করেছে। বাবার বলা প্রত্যেকটা কথাই ইলমা মন দিয়ে শ্রবণ করেছে। এরপর থেকে আদনানকে এড়িয়ে চলার চেষ্টা করত। ইলমা নিজের মাঝে আদনানের জন্য বিশেষ কোনো অনুভূতির সন্ধান পায়নি। সেই হিসেবে বলতে গেলে সে অনুভূতিহীন। কিন্তু আদনানের কথাই মনে হলো সে ভীষণ সিরিয়াস। সেই মুহূর্তে না করার মতো কিছু পেল না ইলমা। সবটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। এমনটা না যে সেও আদনানকে চাইছে। তার জীবনের ঠিক ভুল বলতে তার বাবার সিদ্ধান্তেই সব হবে। নিজের মাঝে আদনানের জন্য কোনো অনুভূতি নেই। তার কাছে আদনান নিতান্ত একজন বখাটে, ইফটিজার, প্লে বয়, উড়নচণ্ডী, উশৃঙ্খল, অভদ্র এবং বাজে ছেলে। সেদিনের পর থেকে আদনান বা ইলমা কেউ কারোর মুখোমুখি হয়নি। বলা যায় ইলমা নিজেকে রুমে বন্দি করে নিয়েছে। সকালে নাস্তা সেরে কলেজে যায়, এসে আবার রুমে চলে যায়। শুধু খাবার খাওয়ার সময় ছাড়া তাকে লিভিং রুমে দেখা যায় না। মাঝে মধ্যে তো খাবারের প্লেট নিয়ে রুমেও চলে যায়। প্রায় 15 দিন হলো এভাবে চলছে। এদিকে আদনান যতবারই লিভিং রুমে আসে ততবারই ইলমার রুমের দরজার দিকে তাকায়। সবসময় দরজাটা লক করায় দেখে। দিনে কতবার ব্যালকনিতে যায়, কিন্তু ইলমার দেখা পায় না। সে কাউকে জিজ্ঞাসা করতে পারছে না ইলমা কেন লিভিং রুমে আসছে না। সেদিন সন্ধ্যায় আদনান সোফায় বসে ফোন স্ক্রল করছিল, অপেক্ষা করছে ইলমার দেখা পায় কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান নিজে ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। কিও প্রেমিক নারী, রুমে বসে আমার জন্য ভালোবাসা জমাচ্ছিস নাকি? বইয়ের পাশে থাকা ফোনটা মেসেজের আওয়াজ হতে ইলমা সেটা হাতে নেয়। আদনানের মেসেজ দেখে মৃদু হাসে। মনে মনে ভাবছে 15 দিন হলো ইলমা গা ঢাকা দিয়েছে। বেচারা আদনানের কি অবস্থা কে জানে। ইলমা মেসেজ সিন করে রিপ্লাই করে। তোমার জন্য ভালোবাসা কেন জমাবো শুনি? তাহলে কার জন্য জমাবি? তোর ছেলে বয়ফ্রেন্ডের জন্য? প্রয়োজন হলে তাই করব। বেশি দিন বাঁচার ইচ্ছা নেই? এই 18 বছর বয়সে মরতে চাস? তাহলে তো ভালোই, আল্লাহ সবকিছু থেকে বাঁচিয়ে নিবে। রুমে বসে মনে হয় আমার শোক পালন করছিস। বাইরে আয়, চিন্তা করিস না, পাতা দিব। আমি কি তোমার পাত্তার জন্য বসে আছি নাকি? প্রেমিক নারী, তোর অবহেলাতে আমার নিজেরটা ক্ষতিগ্রস্ত হয়েছে রে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। কিছু লেখার মতো পেল না। ইলমা ফোনটা রেখে ব্যালকনিতে যায়। আকস্মিকভাবে তখন আদনানও ব্যালকনিতে এসেছে। দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায়। আদনান ইলমাকে দেখে মৃদু হেসে বলে। অবশেষে সদরঘাটে কাজ শেষ করে দেখা দিয়েছে আমার প্রেমিক নারী। এই মুখ সামনে কথা বলো। আচ্ছা, মুখ সামনে নিলাম, এবার বল, আমার হবি? ইলমা মুখ ভেঙচি কেটে বলে। বাজে ছেলেদের প্রেমে পড়তে নেই। ওদের ছোঁয়া সঙ্গ দুটোই সর্বনাশ ডেকে আনে। ওই যে বাজে স্বভাব গানের একটা লাইন আছে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে।
গলে যাবে যে বরফ গলে না, তুমি ঠিকও সেই রকম। তোমার সঙ্গ পেলে অকালেই ঝরে যাব। বোকামি, আমার সঙ্গে অকালে ঝরে যাবি না, বরং 1000 বছর বাঁচার ইচ্ছা পোষণ করবি। অতিরিক্ত কিছুই ভালো না। শাহরিয়ার আদনান শেখ, আপনার আমার পথ সম্পূর্ণ আলাদা। আমি বাবা পাগল মেয়ে, নিশ্চয়ই আমার বাবার ভালোবাসার কাছে আপনার ভালোবাসা অতি ঠুনকো। প্রেমিক নারী, তোর প্রতি আমার ভালোবাসা ঠুনকো না। ইলমা জবাব দেয় না, একধানে আকাশের দিকে তাকিয়ে রয়। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে হুট করে নিজের মায়ের কথা মনে পড়ছে। নিশ্চয়ই মানুষটা নিজের স্বামী সন্তান সংসার নিয়ে সুখে আছে। আচ্ছা, সে মানুষটার কি মনে পড়ে না রক্তে মাংসে করা তার একটা অস্তিত্ব ফেলে গেছে? কি জানি, এই শহরে সবার মায়ার অতল গভীর হয় না। কারোর আবেগ মিশ্রিত মায়া ওই হাওয়াই মিঠাইয়ের মতো হয়। এই আছে, মুহূর্তে হাওয়া হয়ে গেছে। ইলমাকে চুপ দেখে আদনান কিছু বলার মতো খুঁজে পেল না, তবে আলাদা একটা শান্তি পেল। এই যে দুজন পাশাপাশি ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছে, নক্ষত্রের সৌন্দর্য উপভোগ করছে, অল্প স্বল্প বলিতে প্রেম নিবেদন করেছে। হোক সবটা অস্থায়ী, তবু আদনানের কাছে সেটা ভীষণ মূল্যবান। বুকের বাপাসটায় চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। তার প্রিয়তমাকে হারিয়ে ফেলার ভয় মনে তোলপাড় সৃষ্টি করে। এই প্রেমের বিষ খুবই ভয়ানকভাবে তাকে গ্রাস করেছে। শাহরিয়ার আদনান শেখ, যার কাছে প্রেম করা জামা চেঞ্জ করার মতো ব্যাপার ছিল, রাস্তাঘাটে মেয়েদের ইফটিজিং করা, নিজের মর্জি মতো ক্লাবে যাওয়া, মেয়েদের সাথে ডেট করা তার রুটিন ছিল। সেই শাহরিয়ার আদনান শেখ কাউকে ভালোবেসে সব ত্যাগ করেছে, কিন্তু সেই মানুষটা তার হবে কিনা নিশ্চয়তা নেই। অদৃশ্য একটা দেয়াল যেন তাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। আদনান এক নজরে ইলমার দিকে তাকায়। সে আকাশের দিকে তারা দেখতে ব্যস্ত। আদনান কণ্ঠস্বর নরম করে পুনরায় ডাকে, প্রেমিক নারী শোন। ইলমা ঘাড় ফিরিয়ে তাকায়। এই মুহূর্তে এই ডাকটা ভীষণ আদুরে শোনালো। নেই রাগ, মজা বা ছলচাতুরি, শুধুই আছে এক বুক আশা, যত্ন এবং ভালোবাসা। ইলমা সাড়া দেয়, কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয়, হ্যাঁ বলো। এইভাবে ডাকলে সবসময় সাড়া দিবি তো? অতিরিক্ত কিছুই ভালো না। ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি। ভালোবাসা গোপনে সুন্দর, এভাবে প্রকাশ করতে নেই। প্রকাশ করলে দোষ কি? অবহেলা নিতে পারবে না। শাহরিয়ার আদনান শেখের মতো পেলে ভয় আজকে ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে। কি হাস্যকর ব্যাপার, তাই না রে? আদনানের কথায় ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। ব্যালকনি থেকে যাওয়ার জন্য পা বাড়ালে আদনান বলে, আর একটু থাক না। কি মিষ্টি আদুরে আবদার। ইলমা মৃদু হেসে জবাব দেয়, কেন? তুই যতক্ষণ পাশে থাকিস ততক্ষণই ভালো থাকি। এরই মাঝে বেশ কয়েক মাস কেটে যায়। ইলমার বোর্ড পরীক্ষার সময়ও ঘনিয়ে আসে। সেজন্য দিনরাত এক করে পড়ালেখায় মনোনিবেশ করে। সেই যে সবার থেকে নিজেকে আড়াল করলো, এখনও ঠিক আড়ালেই আছে সে। এ নিয়ে কেউ তেমন কথা তোলেনি। আদনানের সাথে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে টুকটাক কথাবার্তা হয়, তবে আগের মতো ঝগড়া করে না। মাঝে মধ্যে লিভিং রুমে দেখা হলে দুজনার চোখাচোখি হয়, কিন্তু ঠোঁট নড়ে বাক্য উচ্চারণ হয় না। আর না ঝগড়াঝাটি হয়। আদনানের হৃদয় পুরে তপ্ত মরুভূমি, যেখানে এক ফোঁটা পানি নামক ভালোবাসার অভাব। চিত্ত দখল করে রাখা সেই নারী যার কোনো হদিস নেই। কেউ একজন তার অপেক্ষায় দিনের পর দিন কাটাচ্ছে। আদনান আগের থেকে অনেকটা দায়িত্ববান হয়ে উঠেছে। যেমন পড়াশোনায় ফোকাস করেছে, সাথে কিছু কিছু জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। বেশি না, 20 থেকে 30,000 টাকা স্যালারি হলেও এনাফ। না হয় 2 বছর একটু কষ্ট করবে, মাস্টার্স কমপ্লিট হলে এমনিতেও তার বাবাকে ধরে ভালো কোনো চাকরি নিয়ে নিবে। কিন্তু ইলমাকে সে হারাতে পারবে না। ইনান শেখ সকালের নাস্তা সেরে ইলমাকে ডাকেন। এখন ইলমার কলেজ বন্ধ, বাসায় পড়াশোনার উপর বেশি চাপ দেওয়া হচ্ছে। দিনরাত এক করে পড়াশোনা করে মেয়েটা। ভালো একটা রেজাল্ট, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এই তো। বাবার ডাকে সাড়া দিয়ে ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখ মেয়েকে দেখে বলেন, দুপুরের খাবার সময় ঠিক মতো খেয়েও। ইলমা মাথা নাড়ায়। আদনান পাউরুটিতে কামড় বসাতে বসাতে বাবা মেয়েকে দেখছে। ইনান শেখ চলে যাওয়ার পেছন দিয়ে ফরিদা পারভিন আসেন, হাতে তার পায়েসের বাটি। ইলমার দিকে সেটা এগিয়ে দিয়ে বলেন, দোতলায় তোর ফুপিকে দিয়ে আয়, ফারিস একটু পর অফিস যাবে, খেয়ে যেতে পারবে। তখন আদনান বাজখাই কণ্ঠে বলে ওঠে, বুড়ি তুমি দেখো না, এক্সাম সামনে, টেপলা একবেলা পায়েস না খেলে কিচ্ছু হবে না। কিন্তু মেলিসের সময় নষ্ট হলে সেটা ফেরত পাওয়া যাবে না। এতই দরদ নিজেকে দিয়ে আসো। আদনানের কথায় দাদি ইলমা দুজনেই হতভম্ব হয়ে তাকায়। আদনান যে ভেতরে ভেতরে পুড়ছে সেটা ইলমা বেশ ভালোই বুঝতে পারছে। ফরিদা পারভিন এসে আদনানের কান মলানি দিয়ে বলেন, নাতি, আমার প্রতি ভালোবাসা কমে গেছে। তোমারও আমার প্রতি ভালোবাসা কমে গেছে। অভিমান শোনালো সেই বাক্যে। ফরিদা পারভিন একগাল হেসে বলেন, কই কমেছে, এখনো তো পায়েস রান্না করে খাওয়াই। হ্যাঁ, কিন্তু মেলিসাকে দিয়ে তো সেবার জন্য দেও না। মেলিসাকে দিয়ে টেপলার জন্য পায়েস পাঠাচ্ছ, কই আমার জন্য তো পাঠাচ্ছ না। আদনানের কথা ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব দেখেও পাত্তা দেয় না। ফরিদা পারভিন নাতির কথায় হো হো করে হেসে ওঠেন, বলেন, আমি থাকতে জেহেরা কেন?
আরে তুমিই থাকলে টেপলার জন্য মেলিছে কেন? ইলমার আদনানের কথায় কান দেয় না। পায়েসের বাটি হাতে বাসা থেকে বের হয়। আদনান ফরিদা পারভিনকে কিচেনে ডাকছে বলে বাসা থেকে বের হয়। তড়িঘড়ি দৌড়ে ইলমা সোজাসুজি দাঁড়ায়। আদনানের এমন পাগলামতে ইলমা চুপ করে তাকায়। আদনান ইলমার কপালে টোকা মেরে বলে, এই ফ্ল্যাটে কিছু আছে নাকি রাগটাই আছে? থাকলে নিশ্চয়ই এখন তোমার প্রশ্নের জবাব দিতাম না। এই ইগো দেখাবি না। পথ ছাড়ো, কেউ দেখবে। তাতে কি? মানুষ খারাপ বলবে। লোকে না হয় একটু মন্দ বলুক, ভালোবাসলে শুধু ভালো বলতে হয় না, একটু মন্দ হতে হয়। বাজে ছেলেদের মন্দ বললে কিচ্ছু হবে না, কিন্তু ভালো মেয়েদের মন্দ বলে সেটা নিশ্চয়ই মেনে নেওয়া যাবে না। ইলমার কথায় আদনান মৃদু হাসে। ইলমা তাকায় সেই হাসির দিকে। আদনান ইলমাকে এক নজর দেখে মলিন হেসে বলে, ভালো মেয়ের গায়ে কলঙ্ক লাগার সাধ্য আমার নেই, আসি। ইলমা আদনানের কথায় জবাব দেয় না, শুধু এক পলক তাকিয়ে থাকে আদনানের যাওয়ার পানে। ইলমা যেন মুহূর্তেই ঘোরের মাঝে ডুবে যায়। খারাপ ছেলেটা তার বিরহে দিন দিন পুড়ছে। সব খারাপ সঙ্গ ত্যাগ করেছে, নিজেকে তৈরি করছে। এটা কি যথেষ্ট নয়? কি জানি, সমাজের নিয়মে তো খারাপ ছেলেরা সবসময়ই খারাপ থাকে। কিন্তু আজকে ইলমা যেন আদনানকে আর 10টা ভালো মানুষের চেয়েও উত্তম রূপে আবিষ্কার করলো। তার চোখে কি মায়া, কথায় কি গভীরতা। সব কিছুর ধ্যান ভাঙে যখন ফারিস ইলমাকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দেয়, মালিশা, এখানে দাঁড়িয়ে আছো কেন? ফারিসের মুখে মেলিসা ডাকটা ইলমার সহ্য হলো না। এই মেলিসা নামের ভুলভাল ডাকটা শুধুমাত্র ওই উড়নচণ্ডী বাজে ছেলেটার মুখেই মানায়। ইলমার রাগ হলো, কিন্তু কারণটা অজানা। ফারিসের মুখের দিকে একবার তাকে ইলমা মাথা নাড়ায়, জবাব দেয়, আমাকে ইলমা বলে ডাকবেন, মেলিসা নামটা না ডাকলে খুশি হব আমি। ইলমার কথায় ফারিস যেন কি মজা পেল, শব্দ করে হেসে বলে, ডোন্ট ওয়ারি, নামের সঠিক উচ্চারণটাই করব। আদানের মতো মেলিচা বলবো না। সঠিক উচ্চারণ প্রয়োজন নেই, ইলমা বলেই ডাকবেন। ফারিস হাসি থামিয়ে বলে, ঠিক আছে ইলমা, এবার বলো হাতে ওটা কি? দাদি আপনার জন্য পায়েস পাঠিয়েছে। বাটিটা রেখে পায়েসগুলো ফেরত, না মানে পায়েস বাটি দুটোই রেখে দিন, একটাও দিতে হবে না। ইলমা বাটিটা বাড়িয়ে দিয়ে বলে। কথাটা বলে ইলমা ঢোক গেলে, আয় হায়, এত বড় মিস্টেক। ইলমা জড়িয়ে আসা কথা শুনে ফারিসের বেশ হাসি পেল। বাটি হাতে নিয়ে ইলমাকে অভয় দিয়ে বলে, নার্ভাস হচ্ছ কেন? বাসায় যাও। আমার পড়া আছে, আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। কথাটা বলে ইলমা ধুপধাপ পা ফেলে চলে আসে। ফারিস বাটি হাতে ইলমা যাওয়া দেখছে। দরজা খুলে ভেতরে প্রবেশের সময় আদনানের বুকের সাথে ঠাস করে বাড়ি খায় ইলমা। মাথা উঁচু করে তাকাতে দেখে আদনান তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ইলমা কিছু বলতে গিয়েও বলে না। আদনান চোখে মুখের বিরক্তির রেখা টেনে বলে, চোখে টেপলা পকেটে রেখে আসছিস? এই একদম উল্টাপাল্টা বলবে না, সরো তো। সবসময় শুধু আজে বাজে কথাবার্তা। তুই ধাক্কা দিয়ে আমার লয়ালিটিতে আঘাত করেছিস। আসছে আমার লয়াল, মুখটা বন্ধ রাখতে দাও। কি বলবি শুনি? ভার্সিটিতে যাও। কথাটা বলে ইলমা পাশ কাটিয়ে ভেতরে যায়। আদনান বিড়বিড় করে বলে, নাটকবাজ। সন্ধ্যায় তারেক মাহমুদ নাস্তা খাওয়ার সময় ইনান শেখকে বলেন, জায়গা রেজিস্ট্রি হয়ে গেছে, ভাবছি বাড়ির কাজ শেষ হলে সেটা নিয়ে ভাববো। ইনান শেখ কফিতে চুমুক দিয়ে বলেন, এই বিল্ডিং এর পাশের জায়গাটা নিয়ে ভাবছো না? বাড়িতে শিফট হয়ে আগে, এরপর বাকি সব চিন্তা ভাবনা। ইনান শেখ আদনানের দিকে তাকান। সে বসে বসে ফোন স্ক্রল করছে। তৃপ্তি ইলমা দুজন পাশাপাশি বসে কফি পান করছে। সেই সময় উপস্থিত হয় ফাতিহা। এসেই ভাইদের সাথে খোশ গল্পে মেতে ওঠেন। প্রপার্টি বাকি সবকিছু নিয়েও কথা ওঠে। আদনান বিরক্ত হয় এসব আলোচনাতে। এরই মাঝে ফাতিহা আকস্মিক একটা আবদার করে বসে। ইনান শেখকে বলে, ইলমাকে আমার ফারিসের বউ করে নিতে চাই। তোমরা রাজি থাকলে ইলমার পরীক্ষার পর এঙ্গেজমেন্ট হবে, বিয়ে না হয় 2-3 বছর পরে হবে। আদনানের হৃদয়ে তোলপাড় সৃষ্টি করার জন্য এই বাক্যটা বুঝি যথেষ্ট ছিল। ইলমা তার বাবার দিকে তাকায়। এই মুহূর্তে ফাইজা বেশ খুশি হয়। এঙ্গেজমেন্ট হলে না হয় 1 বছর দেরি করবে, তাও তো ইলমা বাসা ছাড়বে। ইনান শেখ কপাল কুচকায়। ভেবে দেখেন সম্বন্ধটা খারাপ না, তাদের জানাশোনার ভেতর। এমনিতে ইনান শেখের চোখে ফারিস অতিরিক্ত ভদ্র ছেলে। ফাতিহা ও ইলমাকে বেশ আদর যত্ন করেন। ইলমার যেহেতু মা নেই, ফাতিহা নিশ্চয়ই মায়ের মতোই করবে। এমনিতেও ফারিসের বোন নেই, সব মিলে নির্ঝঞ্ঝাট পরিবার, ছোট্ট পরিবার। যখন খুশি তখন মেয়ে আসতে পারবে, তারাও নির্দ্বিধায় যেতে পারবে। ইলমাও বেশ সুখেই থাকবে। ইনান শেখ জানেন তার মেয়ে তার কথায় সব করতে পারবে। নিশ্চয়ই তার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে আপত্তি দেখাবে না। আদনান অসহায় চাহনিতে ইলমাকে দেখছে। সে নিষ্প্রভ হয়ে বসে আছে। এই মুহূর্তে আদনানের কিছুই ভালো লাগছে না। ইলমার কাছে খুব বিনীত অনুরোধ করতে মন চাচ্ছে, আমার হলে কি খুব ক্ষতি হবে? চল না তুই, আমরা হই ভেঙে সকল প্রথা। অথচ বলার মতো সাহস আসছে না।
ইলমা না তাকে বুঝছে আর না তার ভালোবাসার গভীরতা বুঝছে। কখনো বুঝবে কিনা খুব সন্দেহ। বাকি সবার মতো আদনান নিজেও নীরব দর্শক হয়। ইনান শেখের মত শোনার জন্য অপেক্ষায় বসে আছে। ইনান শেখ সবাইকে পরখ করে হাসি মুখে বলেন, কথাটা খারাপ না, তবে ছেলে মেয়ের মাঝে যদি বোঝাপড়া ভালো হয় তাহলে আমার আপত্তি নেই। ফারিস এবং ইলমা দুজনের মতামত নিয়ে তারপর আগানো হবে। আমি চাই না আমার মেয়েদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে, আবার এটাও চাই না তার অমতে কিছু হোক। বিয়ে সারা জীবনের ব্যাপার। তার যদি ফারিসকে লাইফ পার্টনার হিসেবে চুজ করতে হয়, দ্যাটস গুড। যদি ভাই হিসেবে দেখতে চাই, আমি সেটাতেও গুরুত্ব দিব। আমি চাই না আমার মেয়ের কোনো সিদ্ধান্তের জন্য আফসোস করুক, কষ্ট পাক। তখন তারেক মাহমুদ বলেন, ইনানের কথায় যুক্তি আছে। ইলমার যদি ফারিসকে ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ, ফারিসের যদি মত থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আদনান তার বাবাকে দেখছে। বর্তমানে নিজের বাবাকে সবচেয়ে বেশি শত্রু মনে হচ্ছে। নিজের ছেলের মনের মানুষকে আরেকজনের সাথে বিয়ে দেওয়ার জন্য কি ভীষণ উঠে পড়ে লেগেছে। উনি তো ইনান শেখের থেকেও বড় হিটলার। তখন ফরিদা পারভিন বলেন, আদনান তো সবার বড়, ওর বিয়েটা আগে দাও, নাতিটারে বউয়ের আসলে বাইন্দা দাও, দেখবা সব ঠিকঠাক হয়ে গেছে। তখন তৃপ্ত সুর মিলিয়ে বলে, হ্যাঁ ভাইয়াকে বিয়েটা করিয়ে দাও। তখন তারেক মাহমুদ তৃপ্তিকে ধমকে বলে, ওর মতন বাজে ছেলের কাছে কোনো বাবা তার মেয়েকে তুলে দেবে শুনি? আরো 5 বছর যাক, নিজেকে তৈরি করুক। তখন আদনান লজ্জা শরম ত্যাগ করে বলে, ছেলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো। এমনিতেও আমি জব নিচ্ছি, তোমরা চাইলে বউয়ের আসলে আমায় বিয়ে দিয়ে দিতে পারো। একটু লাজ লজ্জা রাখো। যেখানে ফারিস তোমার সিনিয়র হয়ে বিয়ে করতে আরো 3-4 বছর লেট, তুমি এত লাফাচ্ছ কেন? বউকে বেশি দিন শ্বশুরবাড়িতে রাখতে নেই, পাপ হয়। আদনানের কথায় ফাতিয়া হাসছে। ইনান শেখ হাসবেন নাকি সিরিয়াস হয়ে বসে থাকবেন ভাবছেন। তবে ফরিদা পারভিন হাসতে হাসতে তারেক মাহমুদকে বলেন, আমার নাতি তাড়াতাড়ি বিয়ে করাই দাও, এখনই মেয়ে খুঁজছি আমি। ওর কথায় সব হবে নাকি? তারেক মাহমুদের কথায় আদনান জবাব দেয়, আরে বিয়েটা তো আমি করেছি, তাহলে আমার কথা হবে না কেন? ঠিক আছে আম্মা, তোমার আদরের নাতের জন্য মেয়ে দেখা শুরু করো। দাদি, বেশি মডার্ন মেয়ে দেখবা না, ব্যাকডেটের মেয়ে দেখবা। এই শহরে কয়জন আছে ব্যাকডেটেড? তৃপ্তির কথায় আদনান ফিচেল হেসে জবাব দেয়, একজন আছে, সবার থেকে আলাদা এবং বিশেষ। আদনানের কথায় তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলে, তাহলে তার ঠিকানা দাও। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। ইলমার ভ্রুদয় প্রসারিত করে তাকায়। ইলমার মনে প্রশ্ন জাগে, ওই একজনটা আসলে কে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।